তারা জাহাজের ওপর উঠে এলে আমরা এই মাস্টার পাইলট এক্সচেঞ্জ করলাম। দেখো এখানে একটা ফ্ল্যাপ আছে, হ্যাঁ, উইন্ড এখানে, স্টারবোর্ড, আর এটা হ্যাঁ। যেরকম হয় আর কি, বুঝতে পারছো? তো পাইলট আমাদের জানিয়েছে যে 10টা নাগাদ জাহাজ উরাগা চ্যানেলে ঢুকবে। এলএনজি বার্থে পৌঁছতে যখন আর কয়েক ঘন্টা বাকি, তখন পশ্চিমে অন্য একটা সমস্যা দেখা দেয়, যেটা জাপানের তৃতীয় বৃহত্তম শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে পারে। কাওয়াগোয়ে থার্মাল পাওয়ার স্টেশনে সময় সকাল 8টা। একটা গুরুতর ব্যাঘাত দেখা দিয়েছে। পাওয়ার প্ল্যান্ট চিফ মোতোকি কাতস্তানি একটা এমার্জেন্সি মিটিং ডেকেছেন। আমি প্রথম কথাটা এখানে বলি যে আমাদের কাছে এনার্জি অপরিহার্য। আর আমার মতে আমাদের প্রথম কাজ হলো এখানে সরবরাহ স্থিতিশীল রাখা নিশ্চিত করা, সেটা নির্ভুলভাবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, কারণ সরবরাহ স্থিতিশীল রাখার পথে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। গোলমেলে ব্যাপার। একটা ফুটো দেখা দিয়েছে আর উচ্চ তাপমাত্রার এক্সস্ট গ্যাস পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে যাচ্ছে। এই বিল্ডিং এর ভেতরে একটা গ্যাস টারবাইন আছে। তাপ এইদিকে চলে এসে এখানে জমা হয়, এই যে ঠিক এই জায়গাটায়, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। ওই জিনিসটা দেখুন, এটা ডিসকালার্ড হয়ে গেছে। এই জায়গাটা ক্ষয়ে গিয়ে এক্সস্ট গ্যাস লিক করছে। তো এটা হলো আমাদের কাওয়াগো ইউনিট 4-5, যেখানে এক্সস্ট ডাক্ট লিক করছে। এটা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শিফটিং এর দরুন হয়ে থাকতে পারে, আর এটা একটা বড় সমস্যা। এলএনজি বহুকাল ধরে জাপানের বিদ্যুৎ সরবরাহের একটা বড় অংশের যোগান দিয়েছে। তবে রিনিউয়েবলস এর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে শক্তি উৎসের মধ্যে এর ভূমিকা বদলেছে। মেঘ আর আলো কমার কারণে সোলার পাওয়ারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলএনজি প্ল্যান্টগুলোকে বাস্তব সময় তাদের আউটপুট কমাতে বাড়াতে হয়। কোনো ইউনিট বসে গেলে সেই ক্ষমতা নষ্ট হতে পারে। এটা হলো কাওয়াগো 3 and 4। জাপানের গ্রিডের ব্যালেন্স ফেরানোর জন্য ইঞ্জিনিয়ারদের দ্রুত কাজ করতে হবে। আর আমাদের দিক থেকে আমরা কন্ডেন্সার ভ্যাকিউম পাম্পের এক্সট্রাকশন ভলিউম মাপবো। তার 1 ঘন্টা পরে জেনারেটর মেজারমেন্টস হবে, তারপর বুঝতে পারবে কি হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর এখন সময় হলো ইউনিট 4 যেখান থেকে লিক হচ্ছে সেখানে একধারে গ্যাস ও বাষ্পচালিত টারবাইন ব্যবহার করে কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে কাজ হয়। এর ফলে এই প্ল্যান্ট পুরনো প্রথাগত স্টেশনগুলোর তুলনায় 10% বেশি কার্যকর হয়, কিন্তু এর জন্য আরও উন্নত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করার আগে চূড়ান্ত ঠান্ডা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসকে আবার গ্যাসে পরিণত করা দরকার। তার জন্য এলএনজিকে বিপুল পরিমাণ সমুদ্রের জলের সাহায্যে গরম করা হয়। যে পাইপের উপর দিয়ে এলএনজি যাচ্ছে সেই পাইপের উপর দিয়ে সমুদ্রের জল কিন্তু বয়ে যাবে। ঠিক বলেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে প্যানেলের উপর দিয়ে সমুদ্রের জল বইছে, আর সমুদ্রের জলের মাধ্যমে ঠান্ডা এলএনজি গরম হয়ে বাষ্পীভূত হয়।
এলএনজি আছে 162°C তাপমাত্রায়, বাষ্পীভূত হবার সময় সেটা 20 থেকে 30°C পৌঁছে যায়। গ্যাসটাকে প্রথমে একটা টারবাইনে পোড়ানো হয়, যার ফলে প্রচন্ড গরম উচ্চ চাপের স্রোত তৈরি হয়, যা টারবাইনকে ঘুরিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। আমাদের টারবাইনগুলো 1300°তে অপারেট করা হয়। এরপরে কম্বাইন্ড সাইকেলের দ্বিতীয় পর্যায়ে গ্যাস টারবাইনের এক্সস্ট হিট, তখনও যা প্রায় 600°C থাকে, সেটাকে পুনরুদ্ধার করে বাষ্প উৎপন্ন করে আরেকটা টারবাইনকে ঘোরানো হয়, যাতে একই পরিমাণ জ্বালানি থেকে আরও বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু জেনারেটরগুলোকে বারবার বন্ধ করা ও আবার চালানোয় একটা সমস্যা তৈরি হয়। ভেতরের গ্যাস প্রায় 600°C বয়ে চলেছে। তাই চালু হবার পরে প্রায় 600°C একটা পার্থক্য থেকেই যাচ্ছে। আমরা যখনই কোনো ইউনিটকে চালু বা বন্ধ করি, তখনই একটা ঘটনা ঘটে, যাকে বলা হয় থার্মাল এক্সপ্যানশন। মেশিনারি প্রথমে প্রসারিত হয়ে তারপর সংকুচিত হয়। এটা যখন বারবার ঘটতে থাকে, তার থেকে ক্ষয় হতে হতে ক্রমে ফাটল ধরে, আর এটা ঠেকানো যায় না, যার ফলে কিছু অংশ অবশেষে ভেঙে যাবেই যাবে। আমরা কেবল দ্রুত সারাই করতে পারি, যাতে বিদ্যুৎ সরবরাহে ন্যূনতম ব্যাঘাত ঘটে, আর এখন আমরা ঠিক সেটাই করছি। पेश है पहली बार साल की सबसे बड़ी ब्लॉक। আজ সন্ধ্যের সার্জের জন্য সেটা কিন্তু সময় মতো অন্য ইকুইপমেন্টটাকে আমাদেরকে পেতে হবে, বোঝা যাচ্ছে? বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে এই টিমকে দ্রুত সমস্ত স্কেডিউল পুনর্বিন্যস্ত করে পরবর্তী কয়েকদিনের জন্য এনার্জি ও রিসোর্সেস রিডাইরেক্ট করতে হবে। আর একটা ব্যাপার তোমাদের সবাইকে বলি, আর অবশেষে আমরা এটাকে অফলাইনে নেব 11টায়। এটা আগামীকালের স্কেজুল। ইকুইপমেন্ট ইন্সপেক্ট করার সময় কিন্তু সাবধানে থাকতে হবে। শোনো, এক মুহূর্তের জন্যও তোমরা অসতর্ক হবে না। কোনো কিছু যদি গোলমেলে লাগে, প্লিজ সেটাকে ফ্ল্যাগ করো তোমরা, কারণ হাজার হোক সেফটিটা কিন্তু ফার্স্ট। যারা এর মধ্যে ইনভলভড আছেন তারা প্লিজ আবার রিগ্রুপ করুন। আপাতত এইটুকুই, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার ইয়োশিও কোবায়াশি টারবাইন জেনারেটর ইউনিটের সম্পূর্ণ ম্যানুয়াল আইসোলেশনের দায়িত্বে আছেন। যেখানে বৈদ্যুতিক প্রবাহ চলছে, কর্মীরা যদি সেই এলাকা ইন্সপেক্ট করে, তাহলে তাদের তড়িতাহত হওয়ার বা দুর্ঘটনা ঘটার ভয় থাকে। তাই আমায় সঠিকভাবে মনে করে সব কম্পোনেন্টসের পাওয়ার কেটে দিতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না হয়। কবে আসি? এখন আমি এগোচ্ছি ইউনিট 105 এবং ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ডিস্ট্রিবিউশন বোর্ড বি এর দিকে। বুঝেছি। 275 কেভি, 5000 ব্যাকআপ ইউনিট, ভোল্টেজ রেগুলেটর, অটোমেটিক ট্রান্সফার, বিকে ব্যাকআপ প্যানেল। করা যাক। ইন্সপেকশন ওয়ার্ক একটা নির্ধারিত সময় শুরু হয়, তাই কোনো সমস্যা এড়াবার জন্য আমাদের তাড়াহুড়ো করতে হবে, আর সেটা না করলে আমরা আরো বড় সমস্যায় পড়ে যাব। মানে ঠিক তাড়াহুড়ো নয়, তবে মানে খানিকটা তাই। লাইন 4-5 স্টার্টিং অক্সিলারি ট্রান্সফর্মার সার্কিট, রিজার্ভ ব্রেকার এ পেয়েছি, রিজার্ভ 1L সার্কিট ব্রেকার 2। আচ্ছা, ওহো, এমার্জেন্সি রিজার্ভ পাওয়ার সেন্টার বি। লাইন 4-5 5000 ইন্টারকানেকশন সার্কিট ব্রেকার 2। স্ট্যান্ড বাই ফর কনফার্মেশন। ইঞ্জিনিয়াররা প্রায় 40 বছর ধরে এই পাওয়ার প্ল্যান্টে কাজ করতে করতে এখানকার কোর ইকুইপমেন্ট ও প্যাসেজগুলোর রূপ বদলে দিতে থেকেছেন। সময়ের সঙ্গে সঙ্গে 10 লাখ স্কোয়ার মিটারের থেকেও বড় বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই এলএনজি পাওয়ার প্ল্যান্ট তরুণ ইঞ্জিনিয়ারদের পক্ষে এক মস্ত গোলক ধাঁধা হয়ে উঠেছে। আমি সাইটে গিয়ে দেখি সেটা একটা গোলক ধাঁধা। আমি কোথায় আছি সেটাই বুঝতে পারছিলাম না। একতলা উপরে উঠতেই মনে হয় আমি কোন দিক থেকে এলাম। আমি ডান দিক থেকে এলাম নাকি বাঁ দিক থেকে এলাম? উপরে উঠবো কি নাকি সেটা ভুল হবে? যে কারোর একটা ছোট্ট ভুলের জন্য লাখ লাখ ডলার ক্ষতি হতে পারে। এখানে প্রত্যেক অপারেশনে কিছু ঝুঁকি থাকে, সেটা মাথায় রেখেই কাজ করতে হয়। দাঁড়াও, গ্রুপ 4 তো দোতলায়, তাই না? ফার্স্ট ফ্লোরে?
না, নিচের তলায় থাকার কথা। আমাদেরকে কিন্তু পাওয়ার জেনারেশন ইকুইপমেন্ট অফলাইন থাকার সময়টা যথাসাধ্য কমাতেই হবে। তাই কোবোয়াশিকে কাজ শেষ করতে হবে যাতে পরবর্তী কাজটা শুরু করা যায়। আর সত্যি এটা বেশ চ্যালেঞ্জিং। अगर मैं यहाँ मर गई तो यहाँ मरने वाली मैं पहली से